হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আশা করি সবাই ভালো আছো। আমরা গত 2 দিনে ন্যারেশনের উপরে দুইটা ক্লাস নিয়েছি, পার্ট 1 আর পার্ট 2। আজকে আমরা পার্ট 3 তে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দেখবো। আমরা পার্ট 1 আর পার্ট 2 তে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সটা শেষ করছি। আর আজকে আমরা দেখবো পার্ট 3 তে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা, আমাদের এখান থেকে অনেক প্রশ্ন থাকে। প্যাসেজ ন্যারেশন বলো আর ইন্ডিভিজুয়াল ন্যারেশন বলো, দুইটার ক্ষেত্রেই ইন্টারোগেটিভ থেকে প্রশ্ন থাকবেই। ইন্টারোগেটিভের নিয়ম একটাই, কিন্তু সেটা দুই ভাগে বিভক্ত। আমরা সেটা আজকে দেখার ট্রাই করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স। রিপোর্টিং ভার্বে সেইড, হ্যাঁ, বা সেইড টু একই কথা। সেইড বা সেইড টু এর পরিবর্তে আস্কড বসে, ইনকিউরড অফ বসে, ওয়ান্টেড টু নো বসে। আমাদের প্রেক্ষাপটে সব থেকে আমরা বহুল প্রচলিত আমাদের হচ্ছে এইটা, আস্কড। বাকি দুইটার তেমন কোনো প্রচলন নাই। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে সেইড অবলিক সেইড টু এর পরিবর্তে কি বসবে? আস্কড বসবে। দুইটার পরিবর্তে কি বসবে? আস্কড বসবে। এখানে দেখো আরেকটা নিচে দেয়া আছে যে লাইনটা, রিপোর্টেড স্পিচে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? ইফ বা ওয়েদার বসে। ভালো করে বুঝে দেখো, আমরা অ্যাসার্টিভে দেখছিলাম যে এই সেইড আর সেইড টু এর পরিবর্তে আমাদের কি বসে? টোল্ড বসে। কি বসে? টোল্ড। আর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে। এটা হচ্ছে অ্যাসার্টিভের নিয়ম। কিসের নিয়ম ওটা? অ্যাসার্টিভের। আর আমাদের ইন্টারোগেটিভে বলছে যে সেইড অবলিক সেইড টু এর পরিবর্তে আস্কড বসে, ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসে। তাহলে অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ কিন্তু পুরোপুরি আলাদা। আমাদের এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ। আর অ্যাসার্টিভ আমরা কি শিখছিলাম? সেইটুর জন্য হচ্ছে টোল্ড, আর কমা ইনভার্টেড কমার জন্য দ্যাট। এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, ইন্টারোগেটিভে কিন্তু সেইটির জন্য এটা বসছে, আস্কড বসছে, আর কমান্ড কমার জন্য কি বসছে? ইফ। অ্যাসার্টিভে বসছে টোল্ড আর দ্যাট। আমরা সেটাই দেখার ট্রাই করব। দেখো, নোটটা আমরা একটু পরে আসি। আমরা আগে নোটটা পরে আসি, নোটের বিষয়টা দেখো। তাহলে বলতেছে টিনা সেড টু হিজ সিস্টার, এটা আমাদের রিপোর্টিং ভার্ব। আর উইল ইউ গো টু মার্কেট, এটা আমাদের হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। তাহলে যদি আমরা এটা এখন কথা হচ্ছে ইন্টারোগেটিভ চেনার জন্য আমাদের সহজ একটা মানে উপায় আছে, সেটা হচ্ছে কি? প্রশ্নবোধক চিহ্ন। তাহলে নিঃসন্দেহে এটা আমাদের আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা। তাহলে দেখো, এই সেইটুর জন্য টিনা এই যে আস্কড বসছে, তাহলে এই সেইটুর জন্য কি বসছে? আস্কড। হিজ টিচার। আর কমা ইনভার্টেড কমার জন্য কি বসবে? ইফ। এইবার দেখো, এখান থেকে একটা আমরা জিনিস শিখতে পারি, যেটা ইন্টারোগেটিভে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের ইন্টারোগেটিভে প্রশ্ন যখন থাকে তখন তোমরা কি করো? এই অক্সিলারি ভার্বটা যখন উত্তর করো, ভালো করে দেখো, প্রশ্ন কিন্তু আমাদের আছে ইন্টারোগেটিভ। আর যখন আমরা উত্তর করব
তখন কিন্তু ওই বাক্যটা আমাদের অ্যাসার্টিভ হয়ে যাবে। ভালো করে বোঝো এই জায়গাটা। প্রশ্ন যখন আছে তখন ইন্টারোগেটিভ, আর যখন উত্তর করবো তখন কি হয়ে যাবে? অ্যাসার্টিভ হয়ে যাবে। তার মানে আমরা এখান থেকে একটা শর্টকাট নিতে পারি। প্রশ্ন অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, এটা আমাদের ইন্টারোগেটিভের প্রশ্নে আছে। যখন উত্তর করব তখন ওই সাবজেক্ট সবার আগে চলে আসবে, প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব। তাহলে খেয়াল করে দেখো, এটা আমাদের কি ইন্টারোগেটিভ, আর যখন সাবজেক্ট শুরুতে বসে তাহলে তখন আমরা সেটা কি বলবো? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ। তাহলে আমি যে কথাটি বললাম যে প্রশ্নে যখন থাকবে তখন এটা ইন্টারোগেটিভ, যখন আমরা উত্তর করি তখন কিন্তু এটা অ্যাসার্টিভ হয়ে যায়। এই জায়গাটা কিন্তু তোমাদের অনেক ঘোর পেস লাগিয়ে দেয়, যে তোমরা মনে করো ইজ আগে আছে, উত্তর করার সময় ইজ আগেই রাখছো, মনে করো ইজ এর পরে হি আছে, তোমরা ওই ঠিক ইজ এর পরেই মনে করো সাবজেক্টটা চেঞ্জ করে অন্য কোনো কিছু দিয়েছো। না, এরকমটা না। এই জন্য আমি এই দুটো জিনিস খুব ভালো করে দেখতে বলছি। এটা প্রশ্নে আমাদের অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, এটা ইন্টারোগেটিভে থাকবে, আর উত্তর করার সময় সাবজেক্ট বসবে সবার আগে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে আছে মেইন ভার্ব। তাহলে আমরা দেখি এই জায়গাটা ভালো করে একটু দেখো। এটা দেখো, এতক্ষণ পর্যন্ত আমি যাব যেটা বললাম, আমার সাথে একটু মিলাই নাও। দেখো, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, আর এটা হচ্ছে মেইন ভার্ব। দেখো তাই আছে কিনা। যদি তাই থাকে আমাদের উত্তর করার সময় কি বসছে? আমরা তো এই অংশটুকু আমরা আগেই দেখে ফেলাইছি, আর এটার জন্য তো ই বসলো। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন যদি হয় তাহলে আমাদের যাবে হিজ সিস্টারের কাছে, তাহলে সে মেয়ে, এই যে শি বসছে। এইবার দেখো, উইল থাকলে কিন্তু আমরা কতদিন দেখছি যে ক্যান থাকলে কুড বসে, শ্যাল থাকলে শুড বসে, উইল থাকলে উড বসে। তাহলে এই উইলটা কিসে পরিণত হয়েছে? উড। কারণ এটা একটা মডাল অক্সিলারি, আর মডাল অক্সিলারির পরে সর্বদাই ভার্বের কি বসে? ভি1 ফর্ম বসে, এই যে গো। তাহলে এইটুকু খেয়াল করে দেখো, এই অংশটুকু সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস মেইন ভার্ব। যদি দেখো সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস মেইন ভার্ব, বলো আমার সাথে মিল আছে কিনা? প্লাস এই যে বাকি অংশ টু মার্কেট। বোঝা গেছে আমার কথা? ইন্টারোগেটিভে কিন্তু ঘর পেস। তোমরা পরীক্ষা হলে কি করো? এই উইলটা উইলের জায়গায় লিখলাম এইভাবে। অনেকে এইভাবে লেখে যে উড, হ্যাঁ, শি। না, তাহলে উড শি তো হলো না, তাহলে তোমার ইন্টারোগেটিভ থেকে গেল। দেখো 2 নাম্বার আমরা এক্সাম্পলটা একটু দেখি। 2 নাম্বারটা একটা তো দেখলাম, আমাদের অনেক ভালোভাবে এটা সেটা ক্লিয়ার করা দরকার। বলছে ডিনা said to তপু, ডু ইউ লাইক টু রিড পোয়েট্রি? পছন্দ করো, তুমি কি বই পড়তে পছন্দ করো, কবিতা পড়তে পছন্দ করো? যেটা, হ্যাঁ, অনেকে কবিতা খুব ভালোবাসে, গল্পের বই অনেক ভালোবাসে। তাহলে দেখো, এই সেইটির জন্য আমাদের এখানে কি বসছে? তাহলে দিনা আস্কড তপু, কমা ইনভার্টেড কমার জন্য কি বসলো? ইফ। খেয়াল করে দেখো, এই অংশটুকু আমি যেভাবে লিখে দিছিলাম সেভাবে আছে কিনা? এটার নাম অক্সিলারি ভার্ব, এটা সাবজেক্ট, আর এটা মেইন ভার্ব। উত্তর করার সময় আমাদের কি বসছে? ইউ সেকেন্ড পারসন, তপুর কাছে গিয়ে কি হয়েছে? যে টি বসাইছি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এখন এখান থেকে আমরা আরেকটা জিনিস করতে পারি, যখন আমাদের ডু ডাজ ডিড ব্যবহৃত হবে অক্সিলারি ভার্ব হিসেবে, ডু ডাজ ডিড ব্যবহৃত হবে ইন্টারোগেটিভে অক্সিলারি ভার্ব হিসেবে।
তখন আমরা উত্তর করার সময় মানে ইন্ডিরেক্ট করার সময় আমরা এই জিনিসগুলো তুলে দেব, মানে এই জিনিসগুলো আমাদের আর বসবে না, জাস্ট শুধু আমাদের টেন্স বোঝানোর জন্য এগুলো ব্যবহার করেছে। দেখো কিভাবে এই ডু কিন্তু আমার এই ডু আমাকে টেন্স চিনতে সাহায্য করে, তার মানে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পিআই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এই ডু কিন্তু আমাদের উঠে যাবে, উঠে গেলে এই ইউ কিন্তু তপুর কাছে সে হি হয়ে গেল। আর যখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সমান সমান আমরা জানি ন্যারেশনে পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এই যে লাইক টু রিড পড়ছে, কিন্তু একটা মজার বিষয় কি জানো, অনেক শিক্ষার্থী এটা ভুলটা করে। সেটা হচ্ছে উত্তর লেখার পরে উত্তর লেখার পরে আনন্দেই করে বলে উত্তর লেখার পরে আবার এই জিনিসটা আমার এখানে বসা যায় না, তাহলে তো আমার এটা আর অ্যাসার্টিভ হলো না। উত্তর করার সময় কিন্তু বাক্যটা আমাদের ছিল ইন্টারগেটিভ, উত্তর করার সময় এটা আমাদের হয়ে গেল অ্যাসার্টিভ, আর অ্যাসার্টিভে তো আর ইন্টারগেটিভ বসার কোনো সুযোগ নাই। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। অনেক স্টুডেন্ট কিন্তু এটা ভুলটা করে, হ্যাঁ, অথবা তারা ভালোবেসেই করে ফেলে এটা, ঠিক আছে, আর অথবা অনেকেই না বুঝেই করে ফেলে। এইবার তাহলে আমাদের তো ওই নিয়মের দুটো আমরা एग्जांपल শিখে ফেললাম। এবার আমাদের একটা নোট ছিল, নোটটা ভালো করে দেখো। নোটটা কি বলতেছে? এই নোটটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু রিপোর্টেড স্পিচ, বলো এখানে রিপোর্টেড স্পিচ কি দ্বারা ছিল? অক্সিলারি ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, কিন্তু রিপোর্টেড স্পিচটি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হলে ইনভার্টেড কমা এর পরিবর্তে ইফ না বসে ডাব্লিউএইচ ওয়ার্ডটি বসে। তার মানে অক্সিলারি থাকলে আমাদের ইফ বসবে, আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড হু, হুইচ, হোয়াট, হোয়ার, হাউ এটসেট্রা এইগুলোতে যদি কোনো রিপোর্ট স্পিচ শুরু হয়, তাহলে আমাদের কিন্তু ইফ বসার কোনো সুযোগ নাই। আমরা সেই জিনিসটা একটু দেখি। ইন্টারোগেটিভের নিয়ম বললাম তো, নিয়ম একটাই, কিন্তু এই একটা নিয়মের ভিতরে এই দুইটা পার্ট, আর এই দুইটা পার্ট থেকে প্রশ্ন বেশি আসে, সব থেকে বেশি আসে আমাদের এই ইন্টারোগেটিভটা দিয়ে। যেন বাচ্চারা ভুল করে। দেখো ভালো করে দেখো, টিচার সেইড টু মি হোয়াই ডিড ইউ মিস দ্য ক্লাস। তুমি স্কুলে কোনো কারণে যাওনি, শিক্ষক তোমার ক্লাস দাঁড় করে বলছে তুমি কেন আসোনি। ঠিক আছে, তাহলে এখন দেখো এটার নাম তো রিপোর্টিং ভার্ব, আর এটার নাম তো রিপোর্টেড স্পিচ। তাহলে সেই টুর জন্য আমাদের কি বসবে? আস্কড। বিষয়টা ক্লিয়ার? এখন কথা হচ্ছে আমরা তো জানি ইন্টারোগেটিভ এটার জন্য ইফ বসে, কিন্তু খেয়াল করে দেখো এই জায়গাটা রিপোর্টেড স্পিচটা শুরু হয়েছে কি দ্বারা? ডাব্লিউএইচ হোয়াই দ্বারা শুরু হয়েছে। কি দ্বারা শুরু হয়েছে? হোয়াই দ্বারা। তাহলে এখানে ইফ বসার কোনো সুযোগ নাই, এই হোয়াইটা এখানে বসবে। এখন আমি যে টেকনিকটা তোমাদের শেখাইছিলাম, হোয়াই বসেছে কোনো সমস্যা নেই, হোয়াই আসলে যে তার নিয়মটা চেঞ্জ হয়ে যাবে এমনটা না। হোয়াই এসে আমাদের কোনো সমস্যা নেই, আমরা আমাদের মতো নিয়ম করব। দেখো হোয়াই আসার পরেও এইটুকু খেয়াল করে দেখো তো আমি যা বলছিলাম তা ঠিক আছে কিনা। হোয়াই হোয়াই এর জায়গায় আছে, হোয়াই নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। দেখো এটা অক্সিলারি ভার্ব, এটা আমাদের সাবজেক্ট, আর এটা আমাদের মেইন ভার্ব। তাহলে হোয়াই কিন্তু আমাদের প্রশ্নে কোনো প্রভাব ফেললো না, যেভাবে আছে ওইভাবেই থাকছে। তাহলে যখন আমরা উত্তর করব সবার আগে সাবজেক্ট বসবে, ইউ সেকেন্ড পারসন, মির কাছে গেলে আই, আর এই ডিড দ্বারা আমাদের বোঝানো যাচ্ছে যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে উত্তর করার সময় আমাদের হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এই যে হ্যাড, আমরা জানি পারফেক্টে হ্যাড এর পরে ভিত্তি বসে মিসড দা ক্লাস, প্রশ্নবোধক চিহ্ন হওয়ার কোনো সুযোগ নাই। এটা কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে। আমরা ইন্টারোগেটিভে আরেকটা দেখি আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড। এই যে দেখো এই एग्जांपलটা দেখো, ফারদিন সেইড টু মি হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে। তাহলে সেইড টুর জন্য আমাদের কি বসবে? আস্কড। তাহলে ফারদিন আস্কড মি, এই যে কমান্ডার কমার জন্য কিন্তু ইফ না এই হোয়ারটাই বসে গেছে, এই যে হোয়ার।
আর আমি যা বলছিলাম সেই অংশটাই। তাহলে ডি আমাদের উঠে যাবে, ইউ যাবে মির কাছে, এই যে আই হ্যাড, গোর ভিতরে আছে গন দা। এইবার দেখো খেয়াল করে দেখো ইয়েস্টারডে, আমরা এভাবে শিখছিলাম কোন বাক্যে ইয়েস্টারডে, টুমরো, টুডে, নাও, অ্যাগো এইগুলো থাকলে চেঞ্জ হয়। তাহলে ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে। কেউ যদি চাও দা ডে বিফোর লিখলেও কোনো ভুল নাই। আমরা তো ডু, ডাজ, ডিড এইগুলো দিয়ে করলাম, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে করলাম। এই ব্যাপারটা হ্যাভ ভার্ব দিয়ে করে দেখি। নাওমি said to him, have you stolen my pen? চুরি হওয়া, ঠিক আছে। অনেক সময় বন্ধু বান্ধব ব্যাগ থেকে কলম না বলেই নিয়ে নেয়, ঠিক আছে। তো দেখো তাহলে এই সেই টুর জন্য কি বসলো asked, তাহলে নাওমি asked him। এখন বলো এই যে রিপোর্টেড স্পিচটা এটা কি ডাব্লিউএস দ্বারা শুরু? হ্যাভ কি ডাব্লিউএস? হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে আমাদের এখানে ইট বসবে, এই যে ইট বসছে। মাথা রাখতে হবে দুইটা জিনিস, ডাব্লিউএস থাকলে ইট হবে না, আর ডাব্লিউএস থাকলে মানে ডাব্লিউএস যদি থাকে তাহলে আমাদের ইফ হবে না, আর যদি না থাকে অক্সিলারি থাকে তাহলে আমাদের কি বসবে? ইফ বসবে। তাহলে এই যে হ্যাভ আছে এই অংশটুকু ধরে নিলাম আমরা। এই যে ইউ হিমের কাছে গেল হি, হ্যাভ থাকলে আমাদের হ্যাড হয়, হ্যাভ আর হ্যাজ দুইটা জিনিস। হ্যাভ আর হচ্ছে হ্যাজ থাকলে আমাদের হ্যাড হয়। এই যে হ্যাড স্টলেন, এখন কথা শোনো ভালো করে দেখো এই জায়গাটা। প্রথম দিন ক্লাসে মানে আমাদের ফার্স্ট পার্টে আমরা বলছিলাম প্রশ্নে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এটা পরিবর্তন করতে হবে। তাহলে খেয়াল করে দেখো মাই ফার্স্ট পারসন, তাহলে পরিবর্তন করতে হবে মাই ফার্স্ট পারসন। দেখো এটা কোন ফর্মে আছে বলতে পারবা? এটা 3 নাম্বার ফর্মে আছে। যাবে কার কাছে? ফারদিনের কাছে। তাহলে মাই ফারদিনের কাছে গেলে সাবজেক্ট ফর্ম প্রথমে আছে হি। এখন বলো মাই কত নাম্বার ফর্মে আছে? 3 নাম্বার। তাহলে হি 3 নাম্বার ফর্ম কি? হি, হিম, হিজ। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী 3 নাম্বার হবে। তার মানে ঠিক প্রশ্নে যা উত্তর করার সময়ও তাই বসবে। এটা তো নাওমির কথা বলছে, সরি। তাহলে আমাদের এটা ফারদিন থাকলে আমাদের এটা হতো। তাহলে নাওমি যদি যেহেতু নাওমি আছে তাহলে এটা শি, একই কথা। হি থাকলে হিজ হতো, আর শি আছে বলে শির দুইটা ফর্ম, শি, হার, আর। তাহলে আমাদের এখানে হার হবে, এই যে হার হয়েছে, হার পেন। এটা কোনো ভুলের কোনো কাজ না। হি থাকলে হিজ হতো, আর শি আছে বলে আমাদের হার হয়েছে। দে থাকলে তাহলে কি হতো বলো? এটা তোমরা একটু কমেন্ট সেকশনে লিখে দিবা যে দে থাকলে কি হতো। তাহলে আমরা কিন্তু মোটামুটি ভাবে যে ইন্টারোগেটিভের যে নিয়মটা আমাদের এখানে আছে সেটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। আমাদের আর কোনো নিয়ম নেই, এই দুইটা নিয়ম। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালোভাবে পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 টা শেষ করে ফেলবো। আমাদের ইন্টারোগেটিভ ক্লাস আজ কিন্তু শেষ হয়ে গেছে। আমরা আগামীকাল ইম্পারেটিভের অংশটা শুরু করব। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।